হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের লেকচারে দুইটা টপিক শেষ করছিলাম। সি প্রোগ্রামিং এর 6টা পার্টের মধ্যে আমরা বলছিলাম দুইটা সেকশন, 1 নাম্বার আর 2 নাম্বার সেকশন শেষ করছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওই বাকি সেকশন গুলো জানার আগে আমাদের কিছু জিনিস বেসিক জানতে হবে। আজকে ওইগুলাতে যাব না, জাস্ট বেসিক কিছু জিনিস আলোচনা করব যেটা আমাদের মাস্ট বি বাকি টপিক গুলো বা সেকশন গুলো বুঝতে লাগবে আর কি মাস্ট। আচ্ছা, প্রথম আজকে যে টপিকটা জানবো সেটা হচ্ছে ডেটা টাইপ কি। আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ বলছে আমরা এখানে কাজ করতে হবে ডেটা নিয়ে। আসলে সি প্রোগ্রামিংটাই অনেকটা ডেটাবেসের উপর ডেটাবেসের উপর নির্ভরশীল। সেজন্য আমাদেরকে ডেটা টাইপ গুলো বুঝতে হবে। আসলে আমাদের ডেটা টাইপ কি, আসলে সি প্রোগ্রামিং ইনপুট আউটপুট নেওয়ার জন্য যে ডেটা ব্যবহৃত হয়, এই ইনপুট আউটপুট দেওয়ার জন্য কোন ধরনের ডেটা ব্যবহৃত হবে তার নির্দেশ করে দিতে হবে। মানে যে ইনপুট আর আউটপুট নিব, এই ইনপুট নেওয়ার সময় আমরা কোন ধরনের ডাটা নিব। আসলে অনেক ধরনের ডাটা আছে, সংখ্যা আছে, নাম আছে, আরো কিছু ডাটা আছে যেগুলো আমরা পরের শিটে আছে। কোন ধরনের ডাটা নিব আমাদেরকে অবশ্যই মার্ক করে দিতে হবে, যাতে প্রোগ্রাম ইউজার মানে যদি বলে যে এখানে নাম দাও, নামের ক্ষেত্রে তো শুধু নাম দিতে হবে, এগুলো ক্যারেক্টার এবিসিডি টাইপের। কিন্তু যদি বলে যে মোবাইল নাম্বার দাও, তাহলে এটা হচ্ছে সংখ্যা হয়ে গেল। তাহলে আমাদেরকে আগে আমরা যে ইউজার থেকে কি ইনপুট নিব বা আউটপুট হিসেবে কি সংখ্যা দিব, না কারো নাম হবে নাকি কারো অ্যাড্রেস হবে, ওই জিনিসটা আমাদেরকে কি করে দিতে হবে, সেট করে দিতে হবে যে কোন ধরনের ডাটা আমরা ইনপুট চাচ্ছি এবং কোন ধরনের ডাটা আমরা আউটপুট দিব। তো সেটার জন্য আমাদেরকে আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেটা টাইপ সম্বন্ধে বুঝতে হবে। আচ্ছা, আমরা ডেটা টাইপ কয় ধরনের ডেটা আছে সেটা একটু বুঝি। সেটা হচ্ছে প্রথমে দেখো ডেটা টাইপের প্রকার। ডেটা টাইপ হচ্ছে, দেখো ডেটা টাইপের প্রকারভেদের মধ্যে ডেটা টাইপ দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রিমিটিভ বা প্রাথমিক ডেটা বলা হয়, আর একটা বলা হয় নন প্রিমিটিভ, নন প্রাথমিক বলা হয় আর কি। প্রিমিটিভ ডেটা আর একটা নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডেটার মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার। ইন্টিজার বলতে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা বুঝি। এগুলোর উদাহরণ সহ আমি ব্যাখ্যা পরের স্লাইডে রাখছি। জাস্ট আগে জেনে নিই যে প্রিমিটিভ বলতে ইন্টিজার, ফ্লোট বা ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান বলা হয়, আর একটা হচ্ছে বয়েড। সাধারণত কয় ধরনের ডাটা পাইলাম? 5 ধরনের। ইন্টিজার থাকতে পারে, ফ্লোট বা ডাবল, ক্যারেক্টার অথবা বুলিয়ান, অথবা কি থাকবে, বয়েড ডাটা থাকবে। আর নন প্রিমিটিভ এর মধ্যে অ্যারে, স্ট্রিং থাকতে পারে, স্ট্রাকচার থাকতে পারে, ইউনিয়ন, ক্লাস, অবজেক্ট। এগুলো সাধারণত আমাদের আপাতত লাগবে না। আমাদের অ্যারে আর স্ট্রিং এর কিছু কাজ আছে, বাকিগুলো আমাদের আপাতত লাগবে না। জাস্ট টাইপ হিসেবে মনে রাখো, এমসিকিউ তো আসতে পারে যে ডাটা টাইপ। তাহলে ডাটা টাইপ হচ্ছে কয় ধরনের, একটা প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। আমাদের মূলত যেগুলো বেশি লাগবে সেগুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, ভয়েড। এগুলো মেন লাগা হচ্ছে ইন্টিজার আর ফ্লোট আর ক্যারেক্টার দিয়ে আমাদের অর্ধেক হয়ে যাবে। জাস্ট পার্থক্যটা মুখস্থ রাখো এমসিকিউর জন্য। এবার আসো ইন্টিজার কি, ফ্লোট কি, এগুলো একটু ভালো করে জানি, কারণ এগুলো আমাদের লাগবে। আমি এখানে সায়েন্স সহ এখান থেকে প্রচুর এমসিকিউ হয় এবং আমাদের ম্যাথ পড়তেও লাগবে। প্রথম হচ্ছে ইন্টিজার ডেটা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 10, -25, 1000। আমরা তো জানি পূর্ণ সংখ্যা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তো ইন্টিজার ডাটা পূর্ণ সংখ্যা, এটার জন্য সাইজটা মনে রাখবা, বিট আর বাইটে আমি দুইটাই দিছি, আমরা জানি। 8 বিটে মিলে 1 বাইট হয়। তাহলে 4 বাইট যদি হয়, সাধারণত তোমাদের বিটে বা বাইটে প্রশ্ন আসবে, এটা স্টুডেন্ট গুলাই পেলে, সেই জন্য আমি পার্ট করে দিলাম। সাইজ কি হইতে পারে, যদি বাইটে হয় 4 বাইট, আর বিটের ক্ষেত্রে হচ্ছে 4 আর 32 হবে বিটার, ঠিক আছে। এরপরে শর্ট ইন্টিজার, ছোট পূর্ণ সংখ্যা হলে বাইট তখন 2 হয়, 16 হয়। আর লং ইন্টিজার বড় ধরনের পূর্ণ সংখ্যা হলে তখন 4 বা 8 হইতে পারে, 32 বা 64 হইতে পারে, সংখ্যা যেমন দেওয়া আছে এগুলা, মানে একটু বড় সংখ্যা হইলে আর কি। এরপরে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যে 3.14 -0.75। ভগ্নাংশ ক্ষেত্রে ভগ্নাংশ গুলোকে বলা হয় ফ্লোট সংখ্যা বলা হয়, দশমিক সংখ্যা বা সিঙ্গেল প্রিসিশন বলা হয় আর কি। এটার ক্ষেত্রে তাহলে বাইট সাইজ কত, 4 বাইট লাগবে। আর বিটের ক্ষেত্রে হচ্ছে 32, 4 আর 32। এরপরে ডাবল, দশমিক সংখ্যা ডাবল হলে 8 অথবা কি 64 বিটের হইতে পারে। বাইটের হিসাবে হচ্ছে 8। আর যেমন এখানে অনেকগুলো দশমিক আসছে, এই দশমিকের পরে যদি সংখ্যাটা অনেক বৃহৎ হয় তখন হচ্ছে আমরা সাধারণত কি ব্যবহার করবো, ডাবলটা ব্যবহার করবো। এরপরে আরো কিছু ডাটা টাইপ আছে, আমাদের ওইটাই বেশি লাগবে, এখানে তেমন লাগে না। লং ডাবল যদি বলো, লং ফ্লো বলা হয়, অথবা এটা 10 বা 16 হইতে পারে। আরো বড় হলে তখন এটা ব্যবহার করব লং ডাবল। ক্যারেক্টার, ক্যারেক্টার মানে এবিসিডি টাইপ, এখানে লিখে দিচ্ছে দেখ, এ বি সি। মানে এটা হচ্ছে যদি সংখ্যা হিসেবে ইউজ না হয়, সেটা অ্যালফাবেট হিসেবে ইউজ হয়, তখন এটাকে ক্যারেক্টার ডাটা টাইপ বলা হয়। এটার ক্ষেত্রে সাইজ হচ্ছে বাইটের ক্ষেত্রে 1 বাইট, আর বিট হচ্ছে 8।
তারপর আনসাইন ক্যারেক্টার, শুধু ধনাত্মক অক্ষর মান নেওয়ার জন্য আমরা মানে ঋণাত্মক নিব না, শুধু ধনাত্মক নিলে তখন এটাকে বলা আনসাইন ক্যারেক্টার। এটার জন্য আমরা কি তাও 1 বাইট এবং 8 বিট, যেমন 0 to 25 পর্যন্ত, 55টা পর্যন্ত নেওয়া যায়। বুলিয়ান আমরা যারা সংখ্যা পদ্ধতি পড়ছো জানো, আমরা ওই সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের মধ্যে বুলিয়ান সাধারণত কি হয় ট্রু অর ফলস এর উপর বিদ্যমান। তো এটার যদি ডাটা নিতে হয় তখন আমরা বুল ইউজ করব। বুল ডাটা টাইপ বলা হয় এগুলাকে, 1 অথবা 8, ট্রু আর ফলস হয় সাধারণত আছে। এরপরে ভয়েড মানে শূন্য বা কিছুই নেই বোঝানোর জন্য ভয়েড ব্যবহার করা। ভয়েডের সাইজ হচ্ছে কি শূন্য, মানে এখানে কোনো মান থাকে না। এখানে উদাহরণ নেই, ভয়েড বলতে জিরোকে বোঝানো হয়। এই গেল আমাদের ডাটা টাইপটা অনেকটা ইম্পর্টেন্ট আমাদের সামনে। এই ডাটা টাইপ নিয়ে প্রচুর কাজ আছে, আমি আরেকবার রিভিউ করি একটু ভালো করে। তাহলে আমাদের বেশি লাগবে হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ফ্লোট আর এবিসিডি টাইপের হলে কিভাবে রাখবো, ক্যারেক্টার ইউজ করবো। ওকে, এরপর আসো আমাদের আরো কিছু টপিকস আছে এই লেকচারে। কিওয়ার্ড কি, এবার আসো আমরা কিছু কিওয়ার্ডের সাথে পরিচয়। এটাকে বলা হয় এমন কিছু রিজার্ভ ওয়ার্ড যেগুলো সংরক্ষিত শব্দ যার নির্দিষ্ট অর্থ কি করে বহন করে। যেমন ইন্টিজার, এই যে আমরা এখন পড়ে আসছি পূর্ণ সংখ্যার জন্য, আমরা পূর্ণ সংখ্যাকে এখানে কি নামে ডাকবো। কিওয়ার্ড বলতে কোনো একটা নাম দেওয়া আর কি। আমরা কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, এগুলো শুধু ওইগুলোর জন্য ফিক্সড, এগুলো অন্য কোথাও ব্যবহার করা যাবে না। আমরা তাহলে ইন্টিজারকে কি নাম দিব, আইএনটি নামে লিখবো। আমরা যে পূর্ণ সংখ্যা পড়ে আসছি ইন্টিজার। এরপর ফ্লোট, ভগ্নাংশের জন্য ব্যবহার করবো ফ্লোট, ক্যারেক্টারের জন্য ব্যবহার করবো ক্যারেক্টার। আর ফ্লোট যদি একটু বড় সংখ্যা হয় তাহলে এটার জন্য আমরা কি নামে ডাকবো, ডাবল হিসেবে ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড কি, কিছু রিজার্ভ ওয়ার্ড কিছু নির্দিষ্ট কাজের জন্য সি প্রোগ্রামে যেগুলো বিল্ড আপ করে দেওয়া হয়েছে, এগুলো ছাড়া বাকিগুলো ব্যবহার করা যাবে না, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এরকম কিছু কিওয়ার্ড ব্যবহারের নিয়ম আছে। কিছু কিওয়ার্ড প্রতিটি পণ্য অবশ্যই কি হইতে হবে, ছোট হাতের হইতে হবে। ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলো কখনো কি হইতে পারবে না, বড় হাতের হইতে পারবে না। কিওয়ার্ড কখনো ভেরিয়েবল বা চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা পরে ভেরিয়েবল এখনো ব্যবহার করিনি, এগুলো হচ্ছে ফিক্সড। আর কিছু হচ্ছে তোমার ভেরিয়েবল থাকবে, তুমি চাইলে তোমার মতো করে নাম দিতে পারো। তো এই যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে ওইগুলা ওইখানে গিয়ে কখনো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, এগুলো এগুলোর জন্যই ফিক্সড। তখন ভেরিয়েবলে গিয়ে এগুলো আর ব্যবহার করা যাবে না। কিওয়ার্ডের নামগুলো হবে একটি শব্দ, মাঝে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না, যেমন আইএনটি স্পেস দেওয়া যাবে না, লিখলে ওই যে উপরের মতো আইএনটি একসাথে লিখতে হবে। এরপর আসো কিছু কিওয়ার্ডের লিস্ট দিছি, অটো, ডাবল, ইন্টিজার, স্ট্রাক, এরকম অসংখ্য কি আছে কিওয়ার্ড আছে। এগুলো একটু মনে রাখবো, এগুলা কখনো আমরা কি করতে পারবো না, ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো। এরপর আসো আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার জিনিসটা হচ্ছে আমরা যখন সি প্রোগ্রামিং করব তখন আমাদেরকে যেমন দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা সংখ্যাকে ধরবো এ আর একটা সংখ্যাকে ধরবো বি। তো এইগুলাকে বলা হয় আইডেন্টিফায়ার। মানে তুমি যা যা করবা, যে আমি একটু সি প্রোগ্রামিং এ যাই তাহলে বুঝতে পারবো। এই যে আমরা সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যালে করছিলাম, তখন দেখো আমরা এটা করছিলাম কিসের জন্য, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য। আমি প্রথম দুইটা সেকশন দেখিয়েছিলাম, সেখানে হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমাদের এই যে দুইটি সংখ্যার জন্য আমরা একটি সংখ্যাকে এ ধরছি আর একটা সংখ্যাকে কি ধরছি, বি ধরছি। এরপরে হচ্ছে সামটা হচ্ছে যোগফল নির্ণয়ের জন্য আমরা সাম। তাহলে এগুলাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। মানে তুমি যে যে কাজ করবা এগুলার সরাসরি না লিখে এগুলা কিছু একটা নাম দিতে হবে। তাহলে আমরা তিনটার জন্য নাম দিছি, একটা পূর্ণ সংখ্যার দুইটা সংখ্যা, একটাকে এ একটাকে বি, আর যোগফলকে কি নামে, সাম হিসেবে। এই যে এতক্ষণ ডাটাটা পড়ছি, এই যে এ আর বি কোন ধরনের ডাটা হবে এবং যোগফল গুলো কোন ধরনের সংখ্যা হবে, অবশ্যই কি হবে, পূর্ণ সংখ্যা হবে। সেজন্য আমরা কি ব্যবহার করছি, এখানে ইন্টিজার ব্যবহার করছি। মানে এই যে ভেরিয়েবল ডিক্লারেশনের আগে এই যে আমরা ডাটা টাইপ শিখলাম, ডাটা টাইপটা বলে দিতে হবে আসলে এটা কোন ধরনের ডাটা, সেটা আমাদেরকে অবশ্যই শুরুতে বলে দিতে হবে। এটাই হচ্ছে আইডেন্টিফায়ারের কাজ। মানে আইডেন্টিফায়ার কি তাহলে বুঝলাম, ওইখানে আমি সরাসরি দেখলাম। আইডেন্টিফায়ারটা কি হইতে পারে, প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়, একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট হইতে পারে, আবার চলক বা ভেরিয়েবল হইতে পারে। সেটার পার্থক্য আমরা শেষে পড়বো। তবে ধ্রুবক বা চলকের যে পার্থক্য সেটা আমরা একটু পরে গিয়ে, ধ্রুবক আমরা তো স্কুল লেভেল থেকে পড়ে আসছি, যেটার মান ফিক্সড সেগুলাকে ধ্রুবক বলে, আর যেগুলা মান চেঞ্জ হয় সেগুলাকে ভেরিয়েবল বলে। তাহলে আইডেন্টিফায়ার কি হইতে পারে, চাইলে তুমি ধ্রুবকও করতে পারো আবার চলক হিসেবে আসতে পারে। ধ্রুবক আর চলক নিয়ে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন, সেটা আমি তৃতীয় মানে এই 7 লেকচারের তৃতীয় লেসনে পড়াবো। এখন আমরা একটু আইডেন্টিফাই গুলো যেগুলো ঘোষণা করতে হয়, আইডেন্টিফাই ঘোষণার নিয়মগুলো একটু জানতে হবে। আইডেন্টিফাই ঘোষণার কিছু আছে, মানে আমরা যে ভেরিয়েবল এ বি সি সাম ইউজ করলাম এগুলোর কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, এগুলো থেকেও এমসিকিউ হয়। আমরা এগুলো রুলস এন্ড রেগুলেশন গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করি। দেখো আইডেন্টিফায়ারের নামের মধ্যে
কি কি ব্যবহার করা যাবে, এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করতে পারবা, এ ডট জেড মানে বড় হাতের বা ছোট হাতের ব্যবহার করা যাবে। আবার সংখ্যার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, 0 থেকে 9 পর্যন্ত, অথবা আন্ডার স্কোর ব্যবহার করা যাবে, আন্ডার স্কোর মানে একটু নিচে করে যেটা দেওয়া হয়। এরপরে চাইলে সাইনের মধ্যে ডলার সাইন। তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারবো, বড় হাতের ছোট হাতের এবিসিডি সংখ্যা ব্যবহার করতে পারবো, অথবা সিম্বলের মধ্যে দুইটা সিম্বল ব্যবহার করা যাবে, একটা হচ্ছে আন্ডার স্কোর আর একটা হচ্ছে ডলার সাইন। একটু দেখি কিভাবে ব্যবহার করে। বেলিড আনবেলিড মানে তুমি চাইলে এই ধরনের ব্যবহার করতে পারবা, কিন্তু আনবেলিড বলতে এভাবে ব্যবহার করা যাবে না। আমি দিলাম যেমন রোল নাম্বার মানে রোল দিয়ে মধ্যখানে কি দিতে হবে, আন্ডার স্কোর ব্যবহার করতে পারবা, কিন্তু ইনভার্টেড কমা, কারণ আমাদের সিম্বলের মধ্যে কি বলছি, এই ইনভার্টেড কমা ব্যবহারের কোনো নিয়ম নাই, মানে এটা আনবেলিড, এটা ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কোনটা, রোল নাম্বারটা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে আইডি 1 ব্যবহার করতে হবে, মানে সংখ্যা ব্যবহার করতে পারবা, এবিসিডি আর সংখ্যা মিক্স করে লিখতে পারবা, কিন্তু এরকম এট দ্য রেট এর কথা আমরা কোথাও বলি না, তাহলে সিম্বল হিসেবে এট দ্য রেট ব্যবহার করা যাবে না। এরপর আসো সাবজেক্ট 102 আর হ্যাশট্যাগও ব্যবহার করা যাবে না, হ্যাশট্যাগ হেডার ফাইলে ব্যবহার করা যাবে, কিন্তু এখানে ব্যবহার করা যাবে। 2 নম্বর রুলসটা দেখি, আইডেন্টিফায়ারের নাম ডিজিট দিয়ে শুরু হইতে পারবে না। আমরা যেমন আইডি 1 এখানে লিখেছিলাম, এখানেও দিছি লেটার ইনভ্যালিড, কিভাবে নাম্বার 1 ব্যবহার করতে পারবে না, মানে এবিসিডি সামনে সংখ্যা শেষে ব্যবহার করা যাবে, কিন্তু 1 নাম্বার লেখা যাবে না, মানে সংখ্যা শুরুতে আসতে পারবে না, চাইলে শেষে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বর রুলস আছে, কোনো কিওয়ার্ড বা ফাংশন আইডেন্টিফায়ার নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা কিওয়ার্ড শিখেছি, এর আগে ফাংশন পরিচয় করাইছি, যেমন স্ক্যানার, প্রিন্টএফ, এগুলো হচ্ছে কি ফাংশন, আর কিওয়ার্ড হচ্ছে ইন্টিজার, ফ্লোট, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড, এগুলো ভেরিয়েবলের নাম, মানে আমরা কোনো সময় যদি নাম ডিক্লারেশন করি তখন ব্যবহার করতে পারবো। এই দেখো ফ্লোটটা হচ্ছে ভগ্নাংশের জন্য ব্যবহার করা হয়, ছোট হাতের, তুমি চাইলে বড় হাতের ব্যবহার করতে পারবা, কিন্তু ছোট হাতেরটা ব্যবহার করা যাবে। এরপর হচ্ছে মেইন ফাংশনটা আমরা ফাংশন হিসেবে ইউজ করি, এটা ছোট হাতের ইউজ করা হয়, আমরা জানি ফাংশন সবগুলো হয় ছোট হাতে, তাহলে ছোট হাতের হিসেবে যেহেতু ফাংশনে ইউজ হয়, তুমি চাইলে বড় হাতের ইউজ করতে পারবে, কিন্তু ছোট হাতেরটা ভেরিয়েবলের নাম হিসেবে আর ইউজ করা যাবে। এরপর হচ্ছে আইডেন্টিফায়ারের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। যেমন আমি চাইলে নাম্বার 1 লিখতে পারবো, কোনো স্পেস নাই, কিন্তু নাম্বার 1 স্পেস দিয়ে কি করা যাবে না, কখনো লেখা যাবে না, মধ্যখানে স্পেস দিয়ে ইউজ করা যায়। এরপর হচ্ছে মাই নাম্বার, আমি চাইলে স্পেস না দিয়ে কি দিতে পারবো, আন্ডারস্কোর দিতে পারবো, কিন্তু এরকম মাই নাম্বার কোনো স্পেস দেওয়া যাবে। সর্বশেষ রুলস হচ্ছে আইডেন্টিফায়ার নামকরণের সর্বাধিক 31 ক্যারেক্টার পর্যন্ত কি চাইলে আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো আলোচনা করলাম, একটু মনোযোগ দিয়ে এই জিনিসগুলো না বুঝলে আসলে আমরা সি প্রোগ্রামিং সামনের দিকে আমাদের বুঝতে অনেকগুলো কষ্ট হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবো আজকে যে জিনিসগুলো আমি একটু রিভিউ করে, আমরা প্রথমে জানলাম হচ্ছে ডেটা টাইপ, আমাদের ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ, ক্যারেক্টার ডাটা টাইপ আছে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে ভগ্নাংশ সংখ্যা, আর ক্যারেক্টার মানে হচ্ছে এবিসিডি টাইপের, এগুলো একটু। তারপর কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড, যেমন পূর্ণ সংখ্যার জন্য আমরা আইএনটি ব্যবহার করব ছোট হাতের, এবং ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্লোট ব্যবহার করব, তাও ছোট হাতের। এরকম কিছু কিওয়ার্ডের লিস্ট দেখিয়েছিলাম তোমাদেরকে, কিওয়ার্ড গুলো। এরপরে আমরা যেটা করছি আইডেন্টিফায়ার, মানে আমাদের আমি প্র্যাকটিক্যালি সহ দেখিয়েছিলাম যে দুইটি সংখ্যার জন্য আমাদের কিছু কি ভেরিয়েবলের নাম আইডেন্টিফায়ার লিখতে হয়, মানে আমরা যে কাজগুলো করবো এগুলোর একটা নাম দিতে হবে, যে দুটো সংখ্যা এবি এবং সানযুক্ত দিয়েছিলাম, তাহলে এগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার। এরপরে সর্বশেষ যেটা দেখছি সেটা হচ্ছে এই আইডেন্টিফায়ারটা ব্যবহার করার কিছু রুলস এন্ড রেগুলেশন, 5টা নিয়ম দেখলাম। প্রথমে হচ্ছে চাইলে আমরা বড় হাতে ছোট হাতের ব্যবহার করতে পারবো, সংখ্যা ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যবহার করতে পারবো। চাইলে নাম দিয়ে নাম্বার শেষে ব্যবহার করতে পারবো, কিন্তু শুরুতে নাম্বার ব্যবহার করা যাবে না। 3 নম্বর রুলসটা ছিল হচ্ছে ওই কোনো কিওয়ার্ড বা ফাংশন যেগুলো রিজার্ভ, ওগুলো এখানে ভেরিয়েবলে ব্যবহার করা, আইডেন্টিফায়ার ব্যবহার করা যাবে না। আর আইডেন্টিফায়ার নামের মাঝে কখনো ফাঁকা স্থান রাখা যাবে না। এবং সর্বশেষ ছিল আইডেন্টিফায়ার সর্বোচ্চ 31 ক্যারেক্টার পর্যন্ত চাইলে আমরা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের দ্বিতীয় লেসন শেষ। আসলে সি প্রোগ্রামিং অনেকগুলো বেসিক টপিকস আলোচনা করতে হয়, সেই হিসেবে আমরা দুইটা লেসন শেষ করলাম। এখানে হয়তো আরো 2টা লেসন লাগতে পারে, এরপর একটা আমরা পরিপূর্ণ একটা সি প্রোগ্রাম তোমাদের সামনে করে দেখাবো, তাইলে তোমরা আশা করি মোটামুটি ক্লিয়ার হবে সি প্রোগ্রামের বেসিকটা। এরপরে আমাদের এরপর থেকে আমরা এএফসি প্রোগ্রামে চলে যাব, যে আমরা আগে অ্যালগরিদম করছি, ফ্লোচার্ট করছি, এখন শেষের দিকে হচ্ছে এএফসি প্রোগ্রাম, মানে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম একসাথে দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেসন অবশ্যই দেখবা। সাথে থাকার জন্য ধন্যবাদ।